আরজি করে ডক্টর খুন ও ধর্ষণ কাণ্ডে সরাসরি জড়িত অপরাধে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাম সঞ্জয় রাই। কলকাতা পুলিশের আন্ডারে কাজ করা সামান্য সিভিক ভলেন্টিয়ার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে, সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা চলছে। ভারতবর্ষের ইতিহাসে ধনঞ্জয় চ্যাটার্জি এমন একজন অপরাধী যে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের মুখে অপরাধ স্বীকার করেনি। এমনকি ফাঁসির দড়িতে ঝোলানোর আগে সে বলেছিল, আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। দেখবেন ভবিষ্যতে এভাবে কোনো নির্দোষের যেন ফাঁসি না হয়। আমরা কি সত্যিই বিচার দিতে পেরেছি, নাকি একটি সামাজিক প্রতিহিংসার বলি হয়েছেন ধনঞ্জয়? এই প্রশ্নগুলো আজও সমাজের বিবেককে আলোড়িত করে। শুরুতেই বলে দিই, ধনঞ্জয়কে নির্দোষ প্রমাণ করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু তার বিচার ব্যবস্থার যে ভুল ছিল এবং কি কি ভুল ছিল সেটাই বলতে এসেছি। কিভাবে অনেক সাধারণ বিষয়কেও কোর্ট এবং তৎকালীন কলকাতা পুলিশ এড়িয়ে গিয়েছিল, কিভাবে তৎকালীন রাজ্য সরকার থেকে শুরু করে নির্লজ্জ মিডিয়া এই কেসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেগুলোই বলবো। এবং এটাই বোঝার চেষ্টা করব আরজি কর কেসে সঞ্জয়কেও ধনঞ্জয় বানাবার চেষ্টা হচ্ছে কিনা, এই কথাটা আদৌ সত্যি কিনা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন ফিরে দেখা যাক ধনঞ্জয় ও হেতাল ফারেকের খুনের ঘটনা। তারিখ 5ই মার্চ 1990। স্থান ভবানীপুর পুলিশ স্টেশন। সময় রাত 9:15। ভবানীপুর পুলিশ স্টেশনে গভীর নীরবতার মধ্যে আচমকা বেজে ওঠে ল্যান্ড ফোনের কর্কশ আওয়াজ। ডিউটি অফিসার গুরুপদ সোম ফোন তুলতেই হাড়হিম করা কণ্ঠস্বর শুনতে পান। ফোনের ওপাশে এক ব্যক্তি কাঁপা কণ্ঠে জানাচ্ছেন, হ্যালো, হ্যাঁ স্যার, ফ্ল্যাট 3 তে কিছু একটা ঘটেছে স্যার। মেয়েটার নেই মনে হচ্ছে স্যার। তড়িঘড়ি গাড়ি ও ডিউটিরত অন্যান্য পুলিশ সহকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালো ভবানীপুর থানার অফিসার ইনচার্জ। গুরুপদ সোমের নেতৃত্বে পুলিশের দল সোজা লিফটে উঠে যায় 3 তলায়। 3 তলার ফ্ল্যাট 3 এর সামনে তখন জমাট উৎকণ্ঠা নিয়ে আবাসিকদের ভিড়। ফ্ল্যাটের সামনে পুলিশ পৌঁছতেই সামনে থেকে এগিয়ে আসে এক বছর 65 মধ্যবয়স্ক ব্যক্তি। গলার স্বর কাঁপছে। আমি ফোন করেছিলাম স্যার, মানে মেয়েটা। বলতে গিয়ে থেমে যান তিনি। পাশের ঘরে মুখ ছাড়া সাদা রঙের চাদর দিয়ে সম্পূর্ণ ঢাকা বছর 17-18 একটি মেয়ের দেহ রাখা খাটের ওপর। মুখের বিভিন্ন জায়গায় স্পষ্ট রক্তের ছাপ। পাশে বসে অঝরে কেঁদে চলেছেন 1 বছর 50-এর মহিলা। এরপর পুলিশ কর্মীদের নিজের বেডরুমে নিয়ে যান ভদ্রলোক। মেঝেতে চাপ চাপ রক্তের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কিছু জামা কাপড়। বেডরুমের মধ্যেই একটা দোলনা, যার কাঠের পাটাতনেও সুস্পষ্ট রক্তের দাগ। রুমের উত্তর কোণে একটি খোলা স্টিলের আলমারি, যার ভেতরের অবস্থাও একেবারে অবিন্যস্ত। এই বেডরুম থেকেই পুলিশ আসার আগে গৃহকর্তা নগরদাস পারেখ একটি গলার চেন ও একটি ঘিয়ে রঙের বোতাম পান, যা তিনি পুলিশ অফিসারদের হাতে তুলে দেন। বেডরুমের পরবর্তী গন্তব্য ড্রয়িং কাম ডাইনিং রুম, যেখানে পাওয়া যায় একটি ছেঁড়া প্যান্টি, যাতে লেগে আছে রক্তের দাগ, দরজার ভাঙা লক এবং একটি ভাঙা স্ক্রু। ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছায় ডগ স্কোয়াডও। শুরু হয় প্লেস অফ অকারেন্সের খুঁটিনাটি তথ্য তল্লাশ, জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ডের পর্ব। 1987 সালে নিজের জন্মস্থান গুজরাট ছেড়ে এই আনন্দ অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে পারেখ পরিবার। 63 বছরের নগরদাস পারেখের বাগদি মার্কেটে অলঙ্কার নামে একটি জুয়েলারি দোকান আছে। তার স্ত্রী যশোমতী পারেখ, বয়স 53, হাউসওয়াইফ। ছেলে ভবেশ এবং কন্যা হেতাল। 20 বছরের ছেলে ভবেশ কমার্স নিয়ে পড়াশোনা করছে ভবানীপুর এডুকেশনাল সোসাইটিতে। 17 বছরের হেতাল ক্লাস 11-এ পড়ছেন বউবাজারের ওয়েল অ্যান্ড গোল্ড স্মিথ স্কুলে। আবাসনের 2 সিকিউরিটি গার্ড দশরথ মুর্মু, বয়স 27 বছর। অপরজন ধনঞ্জয় চ্যাটার্জি, বয়স 25 বছর। 2 শিফটে 24 ঘন্টা নজরদারি থাকতো আবাসনে, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং দুপুর 2টো থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত। লিফটম্যান বছর 40-এর রামধন যাদব আবাসনের অনেক পুরনো কর্মী। ডিউটি করতেন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বাকি সময় আবাসিকরা নিজেরাই ব্যবহার করতেন লিফট। ঘটনার 10-15 দিন আগে হেতাল তার মাকে জানায়
যে সিকিউরিটি গার্ড ধনঞ্জয় তাকে প্রায়ই উত্তপ্ত করে। ধনঞ্জয় চ্যাটার্জি, পৈতৃক বাড়ি বাঁকুড়া জেলার কুলডিহি গ্রাম। বাবা বংশীধর চ্যাটার্জি চাষবাসের পাশাপাশিও পুরোহিতের কাজ করতেন এলাকায়। 1987 সালে সিকিউরিটি গার্ডের কাজে যোগ দেওয়া ধনঞ্জয়ের পোস্টিং হয় আনন্দ অ্যাপার্টমেন্টে 57A এবং বি পদ্মপুকুর রোড। আবাসনেরই জেনারেটর রুমে থাকতে শুরু করে সে। 2রা মার্চ 1990-তে হেতাল বাড়ি ফিরে তার মাকে জানায় ধনঞ্জয় তাকে আবারও বিরক্ত করেছে স্কুল থেকে বাড়ি ফেরার পথে। এমনকি সে তাকে তার সাথে সিনেমা দেখতে যাওয়ারও প্রস্তাব দেয়। বাবা নগরদাস পারেখ বাড়ি ফিরলে তাকে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ জানান হেতালের মা যশোমতী পারেখ। সিকিউরিটি গার্ডের এহেন আচরণে ক্ষুব্ধ নগরদাস পারেখ সিকিউরিটি এজেন্সির কর্ণধার শ্যামল কর্মকারকে ফোন করে এবং ধনঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। নিজের সংস্থার কর্মীর এহেন অভব্য আচরণের জন্য সাথে সাথে তাকে পাশের পারস অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেন শ্যামল। 4 মার্চ তিনি ট্রান্সফার লেটার পাঠান সংস্থারই আরেক কর্মী রেজাউল হকের হাতে। 4 মার্চের এই ট্রান্সফার লেটার অনুযায়ী ধনঞ্জয়কে পারস অ্যাপার্টমেন্টে রিপোর্ট করতে বলা হয় এবং পারস অ্যাপার্টমেন্টের একজন সিকিউরিটি গার্ড বিজয় থাপাকে স্থানান্তরিত করা হয় আনন্দ অ্যাপার্টমেন্টে। 4 মার্চ ট্রান্সফার লেটার ইস্যু করা হলেও বাস্তবে কোনো স্থানান্তর হয় না 5 তারিখের ডিউটি। ধনঞ্জয় আনন্দ অ্যাপার্টমেন্টেই সকাল 6টা থেকে 2টো পর্যন্ত ডিউটি করে এবং কোনো এক অজ্ঞাত কারণেই বিজয় থাপাও এসে পৌঁছায় না আনন্দ অ্যাপার্টমেন্টে। দিনটা 5ই মার্চ 1990। প্রতিদিনের মতো ভবেশ সকাল 6:15 নাগাদ নিজের কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার ঘণ্টাখানেক পরে 7:30 নাগাদ হেতাল রেডি হয়ে ল্যান্সডাউন মোড় থেকে বাস ধরে উদ্দেশ্য বউবাজারের ওয়েল অ্যান্ড গোল্ড স্মিথ স্কুল। ICSE এর বোর্ড এক্সাম চলছিল হেতালের। 8টা নাগাদ নিজের জুয়েলারি শপেও বেরিয়ে যান গৃহকর্তা নগরদাস পারেখ। মর্নিং কলেজ শেষ করে ভবেশ সকাল 12টার দিকে বাড়ি ফেরে এবং খাওয়া দাওয়া করে পুনরায় চলে যায় নিজেদের জুয়েলারি দোকানে। পড়াশোনার পাশাপাশি নিজেদের ব্যবসারও দেখাশোনা করত সে। পরীক্ষার শেষে হেতাল বাড়ি ফেরে 1:30 নাগাদ। বাড়ি ফেরার আগে হেতাল আনন্দ অ্যাপার্টমেন্টের বিপরীতে একটি বিল্ডিংয়েও গিয়েছিলেন। সেখানে 2nd ফ্লোরে এক গুজরাটি যুবকের কাছে প্রায়ই যেত সে পড়াশোনার বিষয়ে টুকটাক সাজেশনের জন্য এবং সেই সুবাদেই ঘনিষ্ঠতা হয় ওই বিল্ডিংয়েরই 1st ফ্লোরের 1 বছর 30-এর মহিলার সঙ্গে, নাম কাজল বাগচি। সেদিনও দেখা হয় কাজলের সাথে, যিনি তার পরীক্ষার ব্যাপারে জানতে চান। উত্তরে হেতাল জানান তার পরীক্ষা ভালোই হয়েছে এবং স্যারকে সে তার কোশ্চেন পেপার দেখাতে এসেছিল, কিন্তু স্যার বাড়িতে না থাকায় পরে আসবে বলে চলে আসে। হেতালের মা যশোমতী পারেখ প্রতিদিনের ন্যায় সেদিনও 5:15 নাগাদ বেরিয়ে যান শরৎ বোস রোডের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিতে। অর্থাৎ পারেখ পরিবারের 3A ফ্ল্যাটে তখন হেতাল ছিল একা। যশোমতী পারেখ মন্দিরে যাওয়ার সময় ডোর লকের ল্যাচ প্রেস করে দরজা বন্ধ করে গেছিলেন, যাতে বাইরে থেকে খোলার সম্ভাবনা না থাকে। সন্ধে 6টা নাগাদ মন্দির থেকে ফিরে আসেন এবং লিফট দিয়ে ওঠার সময় লিফটম্যান রামধনের কাছে জানতে পারেন সিকিউরিটি গার্ড ধনঞ্জয় ওই সময়ের মধ্যে তাদের ফ্ল্যাটে গেছিল ফোন করার উদ্দেশ্যে। দ্রুততার সঙ্গে ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজান হেতালের মা যশোমতী পারেখ। বারংবার বেল বাজানোর পরেও যখন কোনো সাড়া আসে না ফ্ল্যাটের ভেতর থেকে, তিনি জোরে জোরে দরজায় আঘাত করতে থাকেন। প্রবল উৎকণ্ঠা এবং আশঙ্কায় সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যশোমতীর চিৎকারে ছুটে আসেন পাশের ফ্ল্যাটের কাজের লোক পাঁচু, লিফটম্যান রামধন ও পারেখদের অস্থায়ী কাজের লোক রমেশ এবং অন্যান্য আবাসিকদের আরও অনেকে। অনেক চেষ্টার পর ভেঙে ফেলা হয় দরজা। ভেতরে ঢুকতেই যশোমতী দেবীর চোখে পড়ে ড্রয়িং রুমের সামনে পড়ে থাকা একটি প্যান্টি, আর তাদের বেডরুমের খোলা দরজার মুখেই উপুড় হয়ে পড়ে আছে তার অষ্টাদশী কন্যা হেতাল, যাকে ঘণ্টাখানেক আগেই বাড়িতে রেখে তিনি গিয়েছিলেন মন্দিরে পুজো দিতে। শরীরে কোনো আবরণ নেই, মুখে লেগে আছে রক্ত এবং শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট আঘাতের চিহ্ন। মেঝেতেও বিভিন্ন জায়গায় লেগে আছে রক্তের দাগ। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন যশোমতী। চিৎকার করে কাঁদতে থাকেন এবং পাশে পড়ে থাকা একটি চাদর দিয়ে ঢাকতে থাকেন হেতালের নিথর শরীর এবং চিৎকার করে ধনঞ্জয়কে পাগলের মতো খুঁজতে শুরু করেন ফ্ল্যাটের বাকি রুমগুলিতে এবং হেতালকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কোলে তুলে লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নেমে যান।
ফোন করা হয় পারেকদের ফ্যামিলি ফিজিশিয়ান কীর্তি ভাবিসকে। এদিকে যশোমতী পারেক সেই লিফটেই বসে থাকলেন। ডক্টর ভাবিস এসে পরীক্ষা করেন এবং জানিয়ে দেন হেতালের মৃত্যু হয়েছে। সাথে তিনি পুলিশকেও ইনফর্ম করার কথা বলেন। নগরদাস পারেক সন্ধে 6টা নাগাদ দোকান ছেড়ে বেরিয়ে যান এবং যাওয়ার সময় ছেলে ভবেশকে সন্ধে 7টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যেতে বলে। সাথে এও জানান তিনি আর দোকানে ফিরবেন না, সরাসরি বাড়ি চলে যাবেন। সন্ধে 6:45 নাগাদ গহনার দোকান অলংকারের ল্যান্ডফোনে ফোন আসে, যা ভবেশ তোলেন এবং জানতে পারেন বোনের হত্যার কথা। তড়িঘড়ি দোকান বন্ধ করে ভবেশ ছুটে যান আবাসনের দিকে। এরপর ভবেশের ক্রন্দনরতা মা ও বোনের নিথর দেহ নিয়ে যান নিজেদের ফ্ল্যাটে। হেতালে নিথর দেহ রাখা হয় তার রুমের বিছানায়। ওদিকে এসব বিষয়ে বিন্দুমাত্র অবহিত না থাকা নগরদাস পারেক 8:30 নাগাদ ফেরেন আবাসনে। স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শোনার পর প্রত্যাশিতভাবেই শোকস্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েন। সন্তান হারানোর শোক কিছুটা কাটিয়ে উঠে রাত 9:15 নাগাদ ভবানীপুর থানায় ফোন করেন মৃতার বাবা। খবর পাওয়া মাত্র পুলিশের দল পৌঁছায় আনন্দ অ্যাপার্টমেন্টে। শুরু হয় প্রাইমারি ইনভেস্টিগেশন। ওসি ভবানীপুরের তত্ত্বাবধানে আনন্দ অ্যাপার্টমেন্টে তখন শুরু হয়ে গেছে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের কাজ। পারেক পরিবারের অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু হয় ধনঞ্জয় চ্যাটার্জির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দশরথ মুর্মুর কাছ থেকে পুলিশ জানতে পারে সেদিন অর্থাৎ 5 তারিখ ধনঞ্জয়ের রিপোর্ট করার কথা ছিল পারস অ্যাপার্টমেন্টে, কিন্তু ধনঞ্জয় সেখানে না গিয়ে আনন্দ অ্যাপার্টমেন্টেই ডিউটি করে সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত। দুটোই দশরথ জয়েন করলে সে বেরিয়ে যায়। পরে 5:15-তে যশোমতী পারেক মন্দিরে বেরিয়ে যাওয়ার প্রায় মিনিট 5 পর ফিরে আসে ধনঞ্জয়। পরনে ছিল ঘিয়ে রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট। ধনঞ্জয় তাকে জানায় কোম্পানিতে ফোন করার জন্য 3 তলায় যাচ্ছে সে। দশরথের দেওয়া এই বয়ানের সঙ্গে হুবহু মিলে যায় লিফটম্যান রামধন যাদবের দেয়া বয়ানও, যে লিফটে করে ধনঞ্জয়কে ছেড়ে আসে 3 তলায় এবং যাকেও ধনঞ্জয় জানায় 3A ফ্ল্যাটে ফোন করতে যাচ্ছে সে। দশরথের বয়ান অনুযায়ী বিকেল 5:45 নাগাদ সিকিউরিটি এজেন্সির সুপারভাইজার প্রতাপচন্দ্র পতি ভিজিটে আসেন, যার আনন্দ অ্যাপার্টমেন্টে আসার প্রধান উদ্দেশ্য ছিল ধনঞ্জয় আর বিজয় থাপার মধ্যে ট্রান্সফার যথাযথভাবে হয়েছে কিনা তা নিশ্চিত করা। যখন তিনি শোনেন ধনঞ্জয় পারস অ্যাপার্টমেন্টে রিপোর্ট করেননি এবং ফোন করার জন্য এখন এই অ্যাপার্টমেন্টেরই 3rd ফ্লোরে গেছে, যা শুনে প্রতাপচন্দ্র পতি মনে মনে খুব বিরক্ত হয় এবং ধনঞ্জয়কে নিচে ডাকতে বলে। সিকিউরিটি গার্ড দশরথ মুর্মু প্রথমে ইন্টারকমে যোগাযোগের চেষ্টা করে। উত্তর না পাওয়ায় বাইরে পারেকদের ফ্ল্যাটের নিচ থেকে চিৎকার করে ডাকতে থাকে ধনঞ্জয়কে, যা শুনে সে ফ্ল্যাট নম্বর 3 এর জানলা দিয়ে মুখ বাড়িয়ে জানায় সে নিচে আসছে এবং কয়েক মিনিট পর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে সময় তাকে সিঁড়ি দিয়ে নামতেও দেখে লিফটম্যান রামধন। সিকিউরিটি সুপারভাইজার প্রতাপ যখন তার সঙ্গে কথা বলতে উদ্যত হয়, ধনঞ্জয় তখন না দাঁড়িয়ে পাশ কাটিয়ে সোজা অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে আসেন এবং তাকে জানায় ব্যক্তিগত কারণে সে পারস অ্যাপার্টমেন্টে রিপোর্ট করতে পারেনি আজ, তবে পরদিন থেকে সে নির্দিষ্ট জায়গাতেই রিপোর্ট করবে। এরপর সেখান থেকে চলে যায়। ঘটনাস্থলে পাওয়া একটি ঘিয়ে রঙের বোতাম আর একটি গলার চেনের কথা আগেই বলেছি। পারেকদের ফ্ল্যাটের বিপরীতে থাকতেন অরুণা সাহা, ফ্ল্যাট নম্বর 3B। সেখানে কাজ করত গৌরাঙ্গচন্দ্র রাউল ওরফে গোরা। গোরাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই গলার চেনটি তার, যেটি মাসখানেক আগে সে অভিযুক্ত ধনঞ্জয়কে দিয়েছিল। পরের দিন সকাল থেকেই নিউজ চ্যানেলে খবরের কাগজগুলোতে পরিবেশিত হতে থাকে ঘটনার বিবরণ। 17 বছরের এক স্কুল ছাত্রীকে তারই ফ্ল্যাটে ধর্ষণ এবং খুনের ঘটনা দাবানলের আকারে ছড়িয়ে পড়ে জনমানসে। পুলিশের ওপর চাপ বাড়তে শুরু করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে। চেষ্টারও খামতি রাখছিল না কলকাতা পুলিশ। সমস্ত জায়গা যেখানে ধনঞ্জয়ের থাকার সম্ভাবনা আছে তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। যাওয়া হয় তার কুলডিহির গ্রামের বাড়িতেও, কিন্তু কোনোভাবেই কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না তার। 5 মার্চের সন্ধ্যায় সিকিউরিটি সুপারভাইজারের সঙ্গে কথা বলার পর থেকে এক প্রকার উধাও হয়ে যায় ধনঞ্জয়। 13/3/1990 তদন্তভার দেওয়া হয় ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইডাল স্কোয়াডকে। এদিকে ঘটনার পরের দিনই পারেক পরিবারের থেকে অভিযোগ করা হয় তাদের বেডরুমের আলমারিতে রাখা
একটি রিকো লেডিস ওয়াচ পাওয়া যাচ্ছে না। পোস্টমর্টম রিপোর্ট তেমনই আসে যেমনটি আশা করেছিল পুলিশ। হেতালকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। এছাড়াও সারা শরীরে 21টি আঘাতের প্রমাণ পাওয়া যায়। নাকের এবং থুতনির হাড় ছিল ভাঙা। দিন যত পেরোচ্ছিল দোষীকে সাজা দেওয়া ও গ্রেপ্তারের দাবি উত্তরোত্তর বাড়ছিল। অবশেষে প্রায় 2 মাস পর সূত্র মারফত অভিযুক্ত ধনঞ্জয় চ্যাটার্জির খবর পান ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দারা। 11/5/1990 গোয়েন্দা বিভাগের একটি দল রওনা হয় বাঁকুড়ার কুলদিহি গ্রামের উদ্দেশ্যে। সাথে যোগ দেয় ছাতনা থানার পুলিশ ও ইন্সপেক্টর প্রণব চ্যাটার্জির নেতৃত্বে আরও একটি স্থানীয় পুলিশের দল। সাক্ষী হিসেবে স্থানীয় মিষ্টি দোকানের এক কর্মী নন্দগোপাল এবং থানায় চা দিত এক চায়ের দোকানের কর্মী দেবদুলালকেও সাথে নেওয়া হয়। রাত তখন 1টার কাটা পেরিয়েছে। পুলিশের গাড়ি থামে বংশীধর চ্যাটার্জির বাড়ির সামনে। বাড়ির সবাই স্বাভাবিকভাবেই নিদ্রামগ্ন ছিলেন। শুরু হয় তল্লাশি। ধনঞ্জয়ের ঘর সার্চ করে তাকে পাওয়া না গেলে পুলিশের দল তল্লাশি করে তাদেরই বাড়িরই লাগোয়া তার জ্যাঠার বাড়িতে এবং বাড়ির আশেপাশে সম্ভাব্য সমস্ত জায়গায়। শেষে একটি খড়ের গাদার নিচ থেকে পুলিশের হাতে আসে ধনঞ্জয়। ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হয় পারেখ পরিবারের চুরি যাওয়া সেই রিকো লেডিস রিস্ট ওয়াচ এবং ঘটনার দিন ধনঞ্জয়ের পরিহিত শার্ট ও প্যান্ট। ধনঞ্জয়ের জবানবন্দি নেওয়া হয় এবং রাত 2:50 পুলিশ ধনঞ্জয়কে গ্রেপ্তার করে হেতাল পারেখ খুন, ধর্ষণ ও ফ্ল্যাটে চুরির অপরাধে। মামলা রুজু হয় আলিপুর কোর্টে। হেতালের পরিবারের সদস্য ও ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দা ও কর্মচারী সহ 28 জনকে সাক্ষী হিসেবে পেশ করা হয় আদালতে, যার মধ্যে শুধু লিফটম্যান রামধন যাদব ছাড়া সবাইয়ের সাক্ষ্য ছিল ধনঞ্জয়ের বিপক্ষে। লিফটম্যান রামধনকে বিরূপ সাক্ষ্য দেওয়ার অভিযোগে হোস্টাইল ঘোষণা করা হয়। সাক্ষীদের বয়ান ছাড়া পোস্টমর্টম ও ফরেনসিকের রিপোর্ট, ঘটনার দিন অফার লেটার পাওয়া সত্ত্বেও ধনঞ্জয়ের আনন্দ অ্যাপার্টমেন্টে ডিউটি করা এবং অবশেষে 2 মাস অন্তর্হিত হয়ে যাওয়া ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া পারেখদের লেডিস ঘড়ি ছাড়াও মোটিভ হিসেবে হেতালকে উত্ত্যক্ত করার কারণে ধনঞ্জয়ের বদলিজনিত প্রতিহিংসা তত্ত্বের উপর নির্ভর করে 12/4/1991 আলিপুর আদালত ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করে এবং হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের দায়ে ফাঁসির সাজা দেয়। অবধারিতভাবেই মামলা যায় হাইকোর্টে। 7ই আগস্ট 1992 হাইকোর্ট হেতাল পারেখের ধর্ষণ ও খুনের ঘটনাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অর্থাৎ বিরলতম অপরাধের পর্যায়ভুক্ত বলেন এবং ধনঞ্জয়ের ফাঁসির সাজা বহাল রাখেন। আবেদন করা হয় সুপ্রিম কোর্টেও। দীর্ঘ 2 বছর শুনানি চলার পর 11ই জানুয়ারি 1994 খারিজ হয়ে যায় ধনঞ্জয়ের আবেদন। বহাল থাকে ফাঁসির সাজা। পুনরায় ধনঞ্জয়ের স্ত্রী আবেদন করেন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছে, যা ডক্টর কালাম খারিজ করে দেন 2004-এর 5ই আগস্ট। অবশেষে 1990 সালে হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের দায়ে সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চ্যাটার্জিকে 14 বছর জেলে থাকার পর 2004-এর 14ই আগস্ট আলিপুর জেলের ফাঁসিতে ঝোলান ফাঁসুড়ে নাটা মল্লিক। ধনঞ্জয়ের পরিবার তার মৃতদেহ নিতে অস্বীকার করে। এ পর্যন্ত শুনে আপনার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার মনে হবে, কিন্তু যখনই আপনি ডিটেলসে যাবেন আপনার সামনে কয়েকটি প্রশ্ন আসবে যেগুলোর উত্তর আজ পর্যন্ত পুলিশও দিতে পারেনি। চলুন সেগুলো একটি একটি করে আপনাদের বলি। ধনঞ্জয় যে হেতালকে উত্ত্যক্ত করত, তাকে আজে বাজে মন্তব্য করত, এহেন বিষয়ে এর আগে কোনোদিন কোনো কমপ্লেন আসেনি। অনেকের মতে এই কমপ্লেনটা মৃত্যুর পরে করা হয়েছিল যাতে এই কেসটাকে আরো পাকাপোক্ত করা যায়। ধনঞ্জয়কে যে তার পাশের বিল্ডিং পারস অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছিল তার ট্রান্সফার লেটার কোর্টে সাবমিট করা হয়, কিন্তু ধনঞ্জয়ের বদলে যে সিকিউরিটি গার্ডকে আনন্দ অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছিল সেই লেটার কিন্তু কোর্টে দেখানো হয়নি। এবং আপনি এটাও বলতে পারেন ধনঞ্জয় কেন ট্রান্সফার লেটার পাওয়ার পরেও আনন্দ অ্যাপার্টমেন্টে ডিউটি করতে এসেছিল। তার পরিপ্রেক্ষিতে এটাও বলা যায় কেন ট্রান্সফার নোটিশ পাওয়া সত্ত্বেও বিজয় থাপা পারস অ্যাপার্টমেন্টে ডিউটি করেছিল। এই কেসে টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই টাইমগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দাবি করা হয় হেতালের মা যশোমতী পারেখ 5:15 থেকে 20 মধ্যে বেরিয়ে যান মন্দিরে এবং ফিরে আসেন 5:50 থেকে 6টার কাছাকাছি সময়ে। এই সময়টিকে যদি সত্যি মানা হয় তার মানে দাঁড়ায় ধনঞ্জয় ওই 30 মিনিট সময়ের মধ্যে লিফটে করে ফ্ল্যাটে পৌঁছান, হেতালের সঙ্গে ধস্তাধস্তি হয়,
যার ফলস্বরূপ হেতালের শরীরে 21টি ক্ষতর সৃষ্টি হয়। তাকে ধর্ষণ করে খুন করে, তারপর আলমারিতে রাখা রিকো লেডিস ওয়াচ চুরি করে। এছাড়া অপর সিকিউরিটি গার্ড দশরথের বয়ান অনুযায়ী সেই সময়ের মধ্যেই ফ্ল্যাটের জানলা দিয়ে উঁকি মেরে আসছি বলেও উত্তর দেয় এবং নিচেও নেমে আসে। এই বিষয়ে দুটো জিনিস একেবারেই বিশ্বাসযোগ্য নয়, যেগুলি হলো মাত্র 30 মিনিট সময়ের মধ্যে ধনঞ্জয়ের এতগুলো কাজ করে বিন্দুমাত্র বিচলিত না হয়ে একেবারে স্বাভাবিক শরীরে নিচে নেমে আসা, এবং 2, জানলা দিয়ে উঁকি মেরে উত্তর দেওয়ার সম্ভাবনাও শূন্য। কারণ শুধু হেতালদের ফ্ল্যাটই নয়, আবাসনের সমস্ত ফ্ল্যাটের জানলা লোহার গ্রিল দিয়ে ঢাকা ছিল, এবং দশরথ যে জায়গায় দাঁড়িয়ে ধনঞ্জয়কে ডেকেছিলেন বলে কোর্টে জানান, সেই জায়গায় দাঁড়িয়ে বারান্দার গ্রিলের ভেতরে কোনোভাবেই দেখা সম্ভব নয়। এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন উঠতে বাধ্য। বারান্দা থেকে যদি দশরথের আওয়াজ ওপর পর্যন্ত যায়, তবে হেতালের প্রতিরোধজনিত চিৎকারও স্পষ্টভাবে নিচে পর্যন্ত পৌঁছানোর কথা, যদিও কেউ শোনেনি এই আওয়াজ। ধনঞ্জয়কে ঘটনার পরেই দেখেন 3 জন ব্যক্তি। 1, লিফটম্যান রামধন যাদব। 2, অপর সিকিউরিটি গার্ড দশরথ মুর্মু এবং তার সুপারভাইজার প্রতাপ চন্দ্রপতি। অথচ 3 জনের কারুর চোখে আসে না ধনঞ্জয়ের ছিঁড়ে যাওয়া জামার বোতাম বা শার্টে লাগা রক্তের দাগ, যেটাও একেবারেই স্বাভাবিক নয়। আর পুলিশ কোর্টে যে জামাটি প্রমাণ হিসেবে দেখিয়েছিল, ধনঞ্জয় সেই জামাটি নিয়ে কি বলেছিল সেটাও দেখুন। কিছু না, আমার জামা প্যান্ট, আমার জামা প্যান্ট যেটা আমার কোর্টে দেখাচ্ছে, সেই জামা প্যান্টটা আমার কলকাতায় দেখেনি। সেই জামা প্যান্টটা আমার শ্বশুরমশাই কালী পুজোর সময় দেওয়া হয়েছিল, তাতে সেটা সেলাই করে আমার বইয়ের বাক্সায় ছিল। যখন পুলিশ আমাকে নিয়ে আসছে তখন বলছে একটা জামা প্যান্ট দাও। জামা প্যান্টটা নিলাম, বলছে এটা পরবে, এটা পরে যাবে কলকাতা, কোর্টে ফোর্টে যখন যাবে এটা পরে যাবে, বাস। তারপরে জামা প্যান্টটা কোর্টে রিকভারি দেখাচ্ছে। ধনঞ্জয়ের এই শার্ট থেকে কোনো রকম রক্তের দাগ পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন ওঠে, ধনঞ্জয় কি এতই বোকা যে সে তার শার্টটি যত্ন করে বাড়িতে লুকিয়ে রাখবে? 3, প্রামাণ্য বস্তুর মধ্যে কোর্টে পেশ করা হয়েছিল একটি গলার চেন, যেটি পারেকদের ফ্ল্যাটের উল্টো দিকের কর্মরত এক কর্মী তার বলে দাবি করেন এবং জানান যে সে এটি ধনঞ্জয়কে দিয়েছিল, যদিও তার দিন কাল সময় বিষয়ে কিছুই জানাতে পারে না সে। এবং আদালতেও ধনঞ্জয় সম্পূর্ণ অস্বীকার করে এই চেন দেওয়ার কথা। অর্থাৎ এই চেন দেওয়ার বাস্তবিকতার কাজের লোকের দেওয়া বয়ানের ভিত্তিতে স্বীকার্য হয় আদালতে। দ্বিতীয় ও তৃতীয় প্রামাণ্য বস্তু ছিল একটি রিকো রিস্ট ওয়াচ ও ঘিয়ে রঙের একটি বোতাম, যেটি ফরেনসিক পরীক্ষায় ধনঞ্জয়েরই জামার বোতাম বলে দাবি করা হয়। সাথে ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার করা রিকো ঘড়িটি এবং ঘিয়া রঙের সেই জামাটিও। তবে সিজার লিস্টে যে 2 জন সাক্ষী সই করেছিলেন, তাদের মধ্যে থেকে একজনকে আদালতে পেশ করা যায়নি, এবং অপরজন, যিনি ছাতনা থানার উল্টো দিকে মিষ্টির দোকানে কাজ করতেন, পরবর্তীকালে জানান তারা কেউই নিজের চোখে ধনঞ্জয়ের বাড়ি থেকে এই জিনিস দুটি উদ্ধার হতে দেখেনি। এই প্রসঙ্গে উল্লেখ্য, বিচার চলাকালীন ধনঞ্জয় নিজেও একটি বারের জন্য এই দুটি বস্তু তার বাড়ি থেকে উদ্ধার হওয়ার তত্ত্ব মানেননি। এই 3 ব্যক্তির বয়ান ও 3 বস্তু উদ্ধারের বিষয়ে এই অসঙ্গতি ছাড়াও চোখে পড়ার মতো অসঙ্গতি ও তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায় আরও অনেকগুলি বিষয়ে। 1, খুনের মোটিভ হিসেবে প্রতিশোধমূলক চিন্তাভাবনার কথা উল্লেখ করা হয়। কারণ হিসেবে তোলা হয় ধনঞ্জয়ে হেতালকে উত্ত্যক্ত করা ও তার বাবার করা লিখিত অভিযোগ করা সিকিউরিটি এজেন্সিকে, যার প্রমাণস্বরূপ উপস্থাপন করা হয় সিকিউরিটি অফিস থেকে ইস্যু করা ট্রান্সফার লেটার, যেটি সংস্থারই এক কর্মী দাবি করেন তিনি ধনঞ্জয়কে দিয়েছিলেন। তবে এই চিঠির উপস্থিতি সামনে আসে খুনের ঘটনার অন্ততপক্ষে 4 মাস পরে, যেটি খুবই আশ্চর্যজনক। আবার ধনঞ্জয়ের জায়গায় পোস্টেড হওয়া অপর সিকিউরিটি গার্ড এইরকম কোনো ট্রান্সফার লেটার পাননি। প্রসঙ্গত আরও একটি প্রশ্ন উঠতে পারে, হেতাল যদি জানতো ধনঞ্জয় তাকে উত্ত্যক্ত করে, তাহলে মায়ের অনুপস্থিতিতে ফ্ল্যাটে একা থাকাকালীন এবং দরজার ফিস হোলের সুবিধে থাকা সত্ত্বেও কেন দরজা খুলবে হেতাল? 2, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একেবারেই ভুলে গেলে চলবে না, হেতাল পারেক ধর্ষণ ও খুনের মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করা হয় পুরো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে, এবং পুলিশের তদন্ত প্রক্রিয়া মূলত নির্ভর করেছিল
হেতালের পরিবারের সদস্যদের দেওয়া বয়ানের ভিত্তিতে। হেতালের পাকস্থলী থেকে প্রায় 100 গ্রামের কাছাকাছি হজম না হওয়া খাবার পাওয়া গিয়েছিল, অর্থাৎ মৃত্যুর সামান্য আগেই সেই খাবার খাওয়া হয়েছিল, যে কারণে ডাইজেশনের প্রক্রিয়া শুরু হয়নি। আইসিএসসির এক্সাম দিয়ে সেদিন হেতালের বাড়ি ফেরার কথা 1টার কাছাকাছি, যদিও লিফটম্যান রামধনের বক্তব্য অনুযায়ী তিনি হেতালকে দেখেন 2টোর কাছাকাছি। এই বক্তব্যকে সত্য ধরে নিলে তার বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কথা, এবং সেক্ষেত্রে যশোমতী পারেখ যে সময় মন্দিরে গেছিল এবং যে সময়টিকে খুনের সময় হিসেবে ধরা হয়, বাস্তবে খুনটা হয় তার আরও অনেক আগে। অথচ সিকিউরিটির নজর এড়িয়ে বাইরে থেকে ঢুকে লক দরজা খুলে বাইরে কারুর পক্ষে খুনটা করা একেবারেই অসম্ভব। অতএব সন্দেহ যেতে পারে হেতালের মায়ের ওপর, এবং সেক্ষেত্রে তিনি সময়ও পেয়ে থাকবেন বিস্তর পুরো ঘটনাটা ঘটানোর জন্য, যেটা তুলনামূলকভাবে ধনঞ্জয়ের ক্ষেত্রে ছিল একেবারেই কম। মন্দির থেকে পূজা শেষে বাড়ি ফেরার পর দরজা বন্ধ থাকতে দেখে যশোমতী পারেখের আচরণে ছিল অস্বাভাবিকতা। তার নিজের বয়ানেই তিনি বলেছেন যে দরজা তিনি ভেতর থেকে লক করে গেছিলেন এবং চাবি ব্যবহার করেননি। অতএব বাইরে কারুর পক্ষে দরজা ভাঙা ছাড়া ভেতরে ঢোকা অসম্ভবই ছিল। কিন্তু কয়েকবার বেল বাজানোর পর উত্তর না পেয়ে উত্তেজিত হয়ে লোক জড়ো করে এবং লোক জড়ো হতেই দরজা ভেঙে ফেলার জন্য জোর দিতে থাকে। ব্যাপারটাও এক্ষেত্রে কিছুটা বেমানান, যেন সে ভেবেই রেখেছিল ভেতরের মানুষটি দরজা খুলতে পারবে না। দরজা না খোলার পেছনে হেতালের ঘুমিয়ে পড়া বা ফ্ল্যাটের বাইরে কোথাও যাওয়া কারণ হিসেবে থাকতেই পারত, এবং যেটা কাউকে জিজ্ঞাসা করে অথবা ইন্টারকমে কল করেও নিশ্চিত করা সম্ভব ছিল। এছাড়াও দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সে যখন দেখল হেতাল মেঝেতে পড়ে, সে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে রুমের ভেতরে ধনঞ্জয় ধনঞ্জয় বলে চিৎকার করে খুঁজতে শুরু করে, যেটাও কিছুটা পরিকল্পিত মনে হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। 4. হেতালকে কোলে তুলে যশোমতী পারেখ হসপিটালের উদ্দেশ্যে লিফটে ওঠেন, অথচ লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছলে লিফট থেকে নামেনি না, এবং ওই অবস্থাতেই প্রায় 1 ঘন্টা বসে থাকেন মেয়ের দেহ কোলে নিয়ে ছেলে ববেশের বাড়ি ফেরা পর্যন্ত। তাছাড়াও 2জন ডাক্তারবাবু এসে হেতালকে মৃত ঘোষণা করেন, এবং পুলিশকে ইনফর্ম করতে বলা সত্ত্বেও মৃতদেহ আবিষ্কারের প্রায় 3 ঘন্টা পরে খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে হেতালের মৃতদেহ যেখানে প্রথম পাওয়া গেছিল সেখান থেকে বহুবার স্থানান্তরিত হয়েছিল। সেক্ষেত্রে প্লেস অফ অকারেন্সে এভিডেন্স ট্যাম্পারিং এর তত্ত্ব ওঠাটাও স্বাভাবিক, কিন্তু ওঠেনি। 5 এবং খুবই উল্লেখযোগ্য, শহরে নিজের প্রতিষ্ঠিত জুয়েলারি ব্যবসা, সদ্য কেনা 3 কামরার ফ্ল্যাট, পরের বছরে ছেলের বোর্ড এক্সাম থাকা সত্ত্বেও খুনের 6 মাসের মধ্যেই পুরো পারেখ ফ্যামিলি কেন কলকাতার পাট চুকিয়ে পাকাপাকিভাবে বোম্বে চলে যান মামলার শুনানি হওয়ার আগেই। হেতালের শরীরে 21টি ক্ষত থাকলেও ঘটনাস্থলে কোনো রকম কোনো অস্ত্র পাওয়া যায়নি। এমনকি 14 বছর ধরে যখন এই কেস চলছিল তখনও কোনো অস্ত্র পাওয়া যায়নি। হেতালের মা যশোমতী পারেখ শুরুর বেশ কয়েকটি শুনানিও এড়িয়ে যান বিভিন্ন অছিলায়। সঙ্গতির অভাব শুধুমাত্র পুলিশের তদন্ত প্রক্রিয়াতেই ছিল না, খামতি ছিল ধনঞ্জয়ের পক্ষের উকিলের। ধনঞ্জয়ের বাবার সম্বল বলতে ছিল তার পূর্বপুরুষদের পাশ থেকে পাওয়া বিঘা 25 জমি, কিছু গহনা এবং জমানো 1020 টাকা। এমন হাই প্রোফাইল মামলায় উপযুক্ত উকিলের পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা ছিল না তার পক্ষে, তাই সস্তার উকিলের হাতেই ছাড়তে বাধ্য হন ছেলের হয়ে কেস লড়ার দায়িত্ব। ফলাফলও হয় ততোধিক সস্তার। হেতালকে রেপ করার যে তত্ত্ব এক প্রকার বিচারের আগেই পূর্ব প্রতিষ্ঠিত হয়ে গেছিল আদালতে, তার বিরুদ্ধে কোনো সওয়াল করা হয়নি ধনঞ্জয়ের উকিলের পক্ষ থেকে, অথচ যথেষ্ট কারণ ছিল সেই তত্ত্বের বিরোধিতা করার। 1. পোস্টমর্টম রিপোর্টে হিউম্যান রেপচার এবং ম্যাটের পিউবিক হেয়ারের তত্ত্ব ছিল, অর্থাৎ সদ্য ছেঁড়া সতীচ্ছদ্ম ও চাপ ধরা যৌন কেশের উল্লেখ ছিল, কিন্তু শরীরে 21টি আঘাতের চিহ্ন থাকলেও যৌনাঙ্গে বা তার পার্শ্ববর্তী কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন ছিল না। জানি এগুলো শুনতে অনেক ডিস্টার্বিং লাগছে, তার জন্যই আমি সত্যি দুঃখিত, কিন্তু এই কেসের ডিটেলসগুলো আপনি যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে বুঝতে পারবেন না বিচার ব্যবস্থার কতটা ভুল ছিল। হেতালের শরীরে তার যাবতীয় আঘাতের চিহ্ন ছিল মাথা, মুখ এবং গলার আশেপাশে, অর্থাৎ প্রতিরক্ষাজনিত আঘাত থাকলেও যৌন মিলনে কোনো রকম কোনো প্রতিরোধের চিহ্ন ছিল না। সেক্ষেত্রে রেপের তত্ত্ব ধোপে টেকার কথা ছিল না, যদি যথাযথভাবে সেই তত্ত্বের বিরোধিতা করত ধনঞ্জয়ের আইনজীবী। 2. পোস্টমর্টম রিপোর্টে কোনো রকম রেপ বা ধর্ষণের উল্লেখ ছিল না,
সেখানে লেখা ছিল ভিকটিম ওয়াজ সাবজেক্টেড টু সেক্সুয়াল ইন্টারকোর্স বিফোর সি হ্যাড ডায়েট, অর্থাৎ কেবলমাত্র যৌন মিলনের কথা লেখা ছিল, যা বস্তুত সম্পূর্ণ আলাদা ধর্ষণের তত্ত্ব থেকে। 3. ফরেনসিক রিপোর্ট অনুযায়ী হেতালের ভেজাইনাল সোয়াবে কোনো রকম বীর্যের উপস্থিতি ছিল না, তবে বীর্যের উপস্থিতি পাওয়া যায় তার ছেঁড়া প্যান্টি এবং যৌন কেশে। এটা তখনই সম্ভব হতে পারে যদি ইচ্ছাকৃত যৌন মিলনের পর আবার প্যান্টি পরা হয়ে থাকে। তাছাড়াও সর্বোপরি প্যান্টি এবং যৌন কেশে পাওয়া বীর্যের সঙ্গে ধনঞ্জয়ের বীর্যের স্যাম্পেল মেলানো হয়নি ডিএনএ টেস্টও। 4. যে রিকল লেডিজ রিস্টওয়াজ ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হয় বলে দাবি করে পুলিশ, যা যশোমতী পারেখ ঘটনার কয়েক মাস আগেই বউবাজারের একটি দোকান থেকে কিনেছিলেন বলে জানিয়েছিলেন, কিন্তু সেই ঘড়িটির বিলের সাথে ধনঞ্জয়ের বাড়ি থেকে পাওয়া ঘড়িটির সিরিয়াল নম্বর কোনোদিন মিলিয়ে দেখা হয়নি। এমনকি এই কেস চলার কিছুদিনের মধ্যেই কোর্টে আপিল করে পারেখ পরিবার এই ঘড়িটি ফেরত নিয়ে নেয়। ধনঞ্জয়ের পক্ষের আইনজীবীর আইনি দক্ষতা তাকে বাঁচাতে তো পারেনি, বরঞ্চ উল্টে আত্মঘাতী কিছু পদক্ষেপ নিতে বাধ্য করেছিল হয়তো। ঘটনার দিন ডিউটির পর সে কোথায় ছিল এই প্রশ্নের উত্তরে সম্ভবত তার আইনজীবীর দেওয়া সস্তার পরামর্শে সে কোর্টকে জানায় ডিউটির পর সে সিনেমা দেখতে গেছিল। এই বিবৃতি তার পক্ষে কিছুটা নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো ছিল, কারণ ইতিমধ্যেই একাধিক সাক্ষী তাকে ঘটনাস্থলে দেখার সাক্ষ্যদান করেছিল এবং ধনঞ্জয়ও তার দেওয়া বয়ানের সমর্থনে উপযুক্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি কোর্টের সামনে। 14ই আগস্ট ভোরে আলিপুর জেলে ফাঁসুড়ে নাটা মল্লিকের হাতে ফাঁসি হয় ধনঞ্জয় চ্যাটার্জির। ধনঞ্জয়ের ফাঁসির 2 বছরের মধ্যেই তার বাবা মারা যান। তাদের আর্থিক বিষয় সম্পত্তি যা ছিল তা নিঃস্ব হয়ে যায়। এই ইন্টারভিউতে ধনঞ্জয়ের বাবা সবকিছু জানিয়েছেন। ফলে আমার বহু 8-9 বিঘা জায়গা আমার চলে গেছে। কিভাবে গেল? ওই মামলার দায় বিক্রি। কত জমি ছিল আপনার আগে? জমি আমার প্রায় বিঘা 32 জায়গা ছিল, তা জমি মানে কোর্ট কাছারি করতে গিয়ে সব চলে গেল। 7 বিঘা 7.5 বিঘা জায়গা গেছে। 2 বইয়ের যে সোনা ছিল সেগুলো গেছে, তাও আমি উপযুক্ত উকিল দিতে পারি নাই, ভালো উকিল দিতে পারি নাই এবং সেখানে যাই লড়তে পারি নাই। ভয়াবহ। ধনঞ্জয় টানা 14 বছর একটি সলিটারি কনফাইনমেন্টে ছিল। সে একটি ছোট্ট ঘরে 14 বছর বন্দী ছিল। এখানে তার সঙ্গে খুব কম মানুষেরই দেখা হতো, বাড়ির লোকজনের সঙ্গেই সে বেশি দেখা করতে পারত না। আর এই ধরনের সলিটারি কনফাইনমেন্টে প্রত্যেকটা দিন কাটানো মৃত্যুর সমান। বলতেই পারেন ফাঁসি দিয়ে ধনঞ্জয়কে এক প্রকার মুক্তিই দেওয়া হয়েছিল। আমি আগেও বলেছি, ধনঞ্জয়কে নির্দোষ প্রমাণ করতে আমরা আসিনি। কোর্ট মনে করেছে সে দোষী, তার শাস্তি হয়েছে। ভারতীয় নাগরিক হিসেবে কোর্টের রায় আমাদের মানা উচিত। এবার প্রশ্ন হলো, আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে কি ধনঞ্জয় বানানোর চেষ্টা চলছে? এখনো পর্যন্ত ডক্টর খুন ও ধর্ষণ মামলায় অফিসিয়ালি যেসব ডিটেলস সামনে এসেছে সেগুলোর মতে সঞ্জয় নিজের দোষ স্বীকার করে নিয়েছে, যেটা ধনঞ্জয় কিন্তু কোনোদিন করেনি। এমনকি মৃত্যুর আগের মুহূর্তেও সে বলেছিল যে সে নির্দোষ। ধনঞ্জয়ের ক্ষেত্রে তার ঘটনাস্থলে উপস্থিতি শুধুমাত্র জবানবন্দি পাওয়া গেছে, সঞ্জয়ের ক্ষেত্রে কিন্তু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আর ধনঞ্জয়ের ক্ষেত্রে যে ফরেনসিক টেস্ট হয়নি, সঞ্জয়ের ক্ষেত্রে কিন্তু সে ফরেনসিক টেস্ট হবে।